গুড মর্নিং। গতকাল আমরা টুকটাক কিছু বিষয় আমরা ফিজিক্স পড়তে গেলে যে ম্যাথগুলো লাগে সেই বিষয়ে কিছু জেনেছি। আমরা অ্যালজেব্রা, লিনিয়ার ইকুয়েশন এবং কোয়াড্রেটিক ইকুয়েশনের বিষয়ে কিছু জেনেছি। আমরা লগ সম্পর্কে কিছু জেনেছি। আর আমরা বাইনোমিয়াল থিওরেম কিছু জেনেছি। তো আজকে আমরা বাইনোমিয়াল থিওরেমের একটা জায়গায় আমরা করতে করতে আমরা কালকে ক্লাসটা বন্ধ করেছিলাম। আজকে আমরা ওই জায়গা থেকে শুরু করব। তারপরে আমরা গতদিন যে লগ যে জায়গাটায় আমরা ছেড়ে এসেছিলাম সেই জায়গাটা আবার আমরা ধরব। তো আজকে প্রথমে আমরা বাইনোমিয়াল থিওরেমের যে জায়গায় গতকাল আমরা শেষ করেছিলাম আমি তারপর থেকেই শুরু করছি। আমি বলেছিলাম যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকালস টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই ফর্মুলাটা তৈরি করার ক্ষেত্রে আমরা দেখেছি বা আমরা জেনেছি, আমরা 7-8-এ পড়েছি যে এই এক্স প্লাস ওয়াইকে এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করলে এটা বেরিয়ে যায়। তো খুব বেশি ভেতরে আমরা ঢুকতে পারিনি বা এটাকে ফর্মুলা হিসাবে আমরা মুখস্থ করেছি, কিন্তু এটার একটা জেনারেল ফর্মুলা, অর্থাৎ এটাকে যে কোনো পাওয়ার যদি আমরা দিই, সেই পাওয়ারের বা ইন্ডেক্স আমরা যদি এখানে দিই, তাহলে তার জন্য তার এক্সপ্রেশনটা কি হবে তা আমরা বার করতে পারবো। এবং গতকাল আমি তোমাদের কম্বিনেশনের কথা বলেছিলাম, সমবায় এনসিআর এর ফর্মুলার কথা বলেছিলাম, নিশ্চিত তোমাদের মনে আছে। তো গতকালের সূত্র ধরেই আমি বলছি যে এখানে দেখো, এখানে ইন্ডেক্স হচ্ছে 2, তার মানে এখানে পদের সংখ্যা হচ্ছে 3টে। ইন্ডেক্স 2 হলে পদের সংখ্যা 3টে। যেরকম আমরা যদি এক্স প্লাস ওয়াই এর হোল কিউব নিই, তাহলে পরে এখানে পদের সংখ্যা কী হচ্ছিল, এক্স কিউব 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখানেও দেখো পদের সংখ্যা হচ্ছে 4টে। এখানে যেহেতু ইন্ডেক্স 3, তাহলে পদের সংখ্যা হচ্ছে 4টে। এর পরের অংশগুলো আমার জানা নেই, তো সেটা আমরা জেনে নেব এখন যে কিভাবে করা যেতে পারে। তো প্রথমে আমরা বলছিলাম আরেকটা জিনিস, যে দেখো এখানে এর যেটা ম্যাক্সিমাম পাওয়ার, এই ম্যাক্সিমাম পাওয়ারের প্রথম পদের ম্যাক্সিমাম পাওয়ার প্রথম পদটা হবে, দ্বিতীয় পদে এর পাওয়ার 1 কমবে পরের যে অংশটা আছে, অর্থাৎ এই যে বাইনোমিয়াল, অর্থাৎ এই যে দুটো পদযুক্ত যে দ্বিপদ রাশি, সেই দ্বিপদ রাশির দ্বিতীয় পদটা হবে এর পাওয়ার প্রথমটার পাওয়ার 1 কমবে, দ্বিতীয়টার পাওয়ার 1 বাড়বে। আমি গতকাল তোমাদের নিশ্চিত মনে আছে যে জাস্ট এইভাবে একটা লেখার চেষ্টা করেছিলাম যে যদি আমরা এটা y⁻0 দিই, তাহলে ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে। দেখো এক্স স্কোয়ার, এখানে এক্স এর পাওয়ার হয়ে গেল 1, এখানে কমলো পাওয়ার, আর ওয়াই ছিল 0, সেখানে ওয়াই এর পাওয়ার হয়ে গেল 1। পরের যে পদ সেখানে কি হবে, তার মানে এর পাওয়ার হয়ে যাবে 0। আমি যদি একটু মুছে লিখি, তাহলে x⁻0 এর পাওয়ার আরও কমলো, আর এর পাওয়ার আরে বাড়লো। তো x⁻0 y⁻0 তো লেখার দরকার হয় না, কারণ এগুলো 1, তার মানে সেটাই রইল এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এখানে যেমন এর সহগ 1, এর সহগ 2, এর সহগ আবার 1, যেরকম এর ক্ষেত্রে একই নিয়ম, এর সহগ 1, এর সহগ 3, এর সহগ 3, আর এর সহগ 1। এই সহগগুলো নির্ণয় করার ক্ষেত্রে গতকাল যে আমরা কম্বিনেশনের ফর্মুলাটা আমরা শিখেছিলাম, আমরা সেই ফর্মুলাটা এখন আমরা প্রয়োগ করে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে এটা আমরা করতে পারি যে কোনো বিষয়কে। আমি এটা মুছে আরেকবার লিখছি কম্বিনেশনের ফর্মুলা দিয়ে। দেখো, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আমি প্রথমেই বলেছি যে এখানে আমরা সরাসরি এইটা যা থাকবে তার স্কোয়ার, মানে এই পাওয়ারটা এখানে লিখবো, তার মানে এক্স স্কোয়ার। বা এটাকে তুমি এভাবেও লিখতে পারো যে এটা ধরো সি লিখলাম, দরকার নেই, আমি এইভাবে বললে আবার মানে ফালতু জটিল হবে। তো এক্সটা আমি যদি লিখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস সহগটার জন্য কি হবে, সহগটার জন্য হবে এনসিআর ছিল, এখানে একবারে নিচ্ছি, তারপরে NC1
আমরা এখানে লিখব n মানে এখানে কত 2c1। এবার প্রথাগত নিয়ম অনুযায়ী x এর পাওয়ার 1 কমবে, y এর পাওয়ার 1 বাড়বে। তার মানে এখানে 2 ছিল, 1 হলো, y ছিল না, y 1 হলো। তারপরে কি হবে না, তারপরের শেষ পদটা মানে প্রথম পদ আর শেষ পদ সরাসরি এইটা, তার মানে এইটা স্কোয়ার হবে। তার মানে দেখো এক্স স্কোয়ার প্লাস, এবার 2c1 মানে কত, 2c1 আমি কালকে ফর্মুলা বলেছিলাম ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1। তার মানে কত হচ্ছে, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1, এটা 1, আর এটা কত হচ্ছে 2 মাইনাস 1 মানে 1, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 2। তার মানে কত হচ্ছে 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে দেখো আমরা এই ফর্মুলা দিয়ে এটা লিখলাম। এবার আমরা যদি কিউব দিয়ে লিখি তাহলে দেখো এটা আরও একটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা যদি এরকম লিখি এক্স প্লাস ওয়াই এর হোল কিউব, তাহলে আমরা কি লিখবো, প্রথম পদ আর শেষ পদটা লেখা খুব সোজা। প্রথম বলে দিই, এর পদ সংখ্যা হবে 3, যেহেতু এই 3 বলছি 4, তার মানে 3টে যেহেতু ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, তাহলে প্রথম পদটা হবে এক্স কিউব আর শেষ পদটা হবে ওয়াই কিউব। মাঝের এবার দ্বিতীয় আর তৃতীয় পদ, দ্বিতীয় পদ কত হবে, তাহলে 3c1, এই যে পাওয়ার 3c1 এক্স স্কোয়ার ওয়াই। তারপরেরটা কত হবে 3c2 এক্স ওয়াই স্কোয়ার। তাহলে কত হলো এক্স কিউব। এবার 3c1 দেখো, 3c1 মানে কত, ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। তার মানে 3 ইন্টু 2 ইন্টু 1, আর এটা হলো 2 আর এটা হলো 1, 2 1 কেটে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 3। আর ফ্যাক্টোরিয়াল 3c2 সেটা কত, ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। তার মানে 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 2 ইন্টু 1, আবার 2 1 কেটে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 3। তার মানে আমরা লিখতে পারি 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। দেখো আমাদের যে হোল কিউবের ফর্মুলা, ঘনফল নির্ণয়ের যে ফর্মুলা আছে, আমরা দেখো সরাসরি সেই ফর্মুলা এসে হাজির হয়ে গেলাম। এখন স্বাভাবিকভাবেই তোমাদের নিশ্চিত এটা উৎসাহ মনে জাগছে যে তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 4 যদি আমরা করি তাহলে সেটা কত হতে পারে দেখা যাক। আমরা একটুখানি করে নিই, তারপরে আমরা জেনারেল ফর্মুলাটায় আমরা চলে আসব। সেটা হচ্ছে যে প্রথমত বলি যে এক্স প্লাস ওয়াই এর ওয়াই হোল টু দি পাওয়ার এন। তো এখানে আমরা সেই প্রথম পদ আর শেষ পদকে লিখে ফেলবো এক্স টু দি পাওয়ার এন, আর শেষ পদে থাকবে ওয়াই টু দি পাওয়ার এন। এবার মাঝে কতগুলো পদ, মোট কতগুলো পদ হবে না, আমি বলেছি যা ইন্ডেক্স থাকবে তার থেকে এক বেশি হবে, তার মানে পদের সংখ্যা হবে n প্লাস 1। তার মানে এটা হচ্ছে n প্লাস 1 তম পদ। তাহলে পরের পদটা কত হবে, nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 আর y টু দি পাওয়ার 1। তারপরের পদটা কত হবে, nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2। দেখো x এর পাওয়ার 1 করে কমছে, y এর পাওয়ার 1 করে বাড়ছে। তারপরের পদটা কত হবে, nc3 x টু দি পাওয়ার n মাইনাস 3 y টু দি পাওয়ার 3। আর এই লাস্টের আগের পদটা কত হবে না, লাস্টের আগের পদটা এভাবে 1 2 3 করে যাচ্ছে, তার মানে সেটা n তম পদ হবে, আর এটা হচ্ছে n প্লাস 1 তম পদ। তার মানে লাস্টের আগের পদটা হবে ncn n তম পদ ncn, কারণ ncn মাইনাস 1, কারণ দেখো এটা প্রথম পদের এই দ্বিতীয় পদে 1 দিয়েছি, তাহলে তৃতীয় পদে 2, তাহলে n তম পদে হবে n মাইনাস 1। তার মানে n মাইনাস 1, আর এটা হয়ে যাবে x y টু দি পাওয়ার n মাইনাস 1, আর এর মাঝে আরও পদ থাকবে। তার মানে এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তুমি এখন যে কোনো এতে এটা করতে পারবে। তো আমি যেটা বলছিলাম যে তাহলে x টু দি পাওয়ার এই x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 যদি আমরা করি, দেখো একটুখানি দেখে নিই, পদের সংখ্যা হবে 5। তাহলে প্রথম পদ কত হবে, x টু দি পাওয়ার 4, শেষ পদ কত হবে, y টু দি পাওয়ার 4 প্লাস, এবার কত লিখব, 4c1 x কিউব y। তারপরে কত লিখব, 4c2 x স্কোয়ার y স্কোয়ার। তারপরে কত লিখব, 4c3
3xy কিউব প্লাস 4c4 কত হবে এক্সটা থাকবে না, তার মানে y টু দি পাওয়ার 4 কি হলো এটা, ও হো 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 3 আর 1 4, 2 আর 2 4, এটা স্কোয়ার 4, 2 আর 2 4 এক্স, হ্যাঁ এক্স ওয়াই কিউব, আর পরেরটা হবে এক্স কটা হলো 1 2 3 4, ও একবারই লিখে ফেলেছি আমি 4c4 y টু দি পাওয়ার হচ্ছে কত জানো y টু দি পাওয়ার 4। তার মানে দেখো পদের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5টা। এবার তুমি মানগুলোকে নির্ণয় করে নিতে পারো। x টু দি পাওয়ার 4 প্লাস 4c1 মানে কত, 4c1 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1, তার মানে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল 3, আমি যদি এরকম করে লিখি 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 4, তার মানে 4x কিউব y। এবার 4c2 কত হবে, ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তার মানে 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 বাই 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 কেটে গেল 2, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 6 প্লাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4c3, আমি এটা মুছে দিচ্ছি 4c3 ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, তার মানে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 দ্যাট ইজ ইকুয়াল টু 4, তার মানে 4xy কিউব প্লাস c4 4c4 ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল, এটা ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, তার মানে ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, ফ্যাক্টোরিয়াল 4 ইজ অলওয়েজ 1, ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1, তো তখন আমরা এটা লিখবো 1, তার মানে এটা 1 y টু দি পাওয়ার 4। তার মানে দেখো লক্ষ্য করে x প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 4 যদি আমরা করি, তাহলে আমরা এক্সপানশন করলে এরকম 1 2 3 4 5 5টা পদ পেলাম। এবার x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 100, তুমি যা খুশি করতে পারো। তো এইটা আমাদের জানাটা এই কারণে দরকার, আমরা এটা যেমন আমরা কাজ করব, আবার সরাসরি আরও কিছু জিনিস এখান থেকে আমরা আরও কিছু জিনিস এখান থেকে নেব যেটা আমাদের ফিজিক্সে কাজে লাগবে। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, এইবার আমরা পরের অংশে যাচ্ছি। এখানে একটা জিনিস, এই যে আমরা ধরো এই যেটা লিখলাম x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার ধরো n, এখন এই যে ফর্মুলাটা, এই এক্সপানশনটা করছিলাম, এই এক্সপানশনটা কোন কোন ক্ষেত্রে ভ্যালিড? সমস্ত ক্ষেত্রেই ভ্যালিড। সাধারণত x আর y হচ্ছে দুটো হচ্ছে x এবং y, এই দুটো হচ্ছে তোমার কি বলে রিয়েল নাম্বার। x এবং y হচ্ছে রিয়েল নাম্বার, আর nটা হচ্ছে যে কোনো নাম্বার, মেবি পজিটিভ, মেবি নেগেটিভ, মেবি হোল নাম্বার, মেবি ফ্র্যাকশনাল নাম্বার। কিন্তু এই বিভিন্ন ক্ষেত্রে এর ফর্মুলাগুলো কিন্তু আলাদা হবে। অর্থাৎ এতক্ষণ যে ফর্মুলাটা আমরা লিখছিলাম, অর্থাৎ আমরা যদি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n বলছিলাম, তো সেখানে আমরা পদের সংখ্যা দেখাচ্ছিলাম n+1। এটা কিন্তু তখনই ভ্যালিড যখন কিনা nটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। অর্থাৎ ইন্টিজার, রিয়েল নাম্বার, এগুলো আমরা ব্যবহার করছি, আমরা পরে এটা জানবো। তো এখানে এটা যদি একটা হোল নাম্বার হয়, মানে 0 তো বাদ দাও, 0 তো হবে না, তার মানে 0 হলে হতে পারে, কিন্তু 1 2 3 4 এইসব নাম্বার হলে, এবং এটি যদি রিয়েল নাম্বার হয়, তাহলে ওই যে পদের সংখ্যা হচ্ছে n+1, এটা কিন্তু হবে। কিন্তু যদি n এর ভ্যালুটা, এ দুটো রিয়েল নাম্বার ঠিক আছে, কিন্তু nটা যদি মাইনাস হয় অথবা ফ্র্যাকশন হয়,
এন এর মানটা যদি মাইনাস হয় হোল টু দি পাওয়ার মাইনাস সামথিং অর এ ফ্র্যাকশন, তাহলে সেক্ষেত্রে কিন্তু পদের সংখ্যা হবে অসংখ্য। অর্থাৎ এইটাকে যদি আমরা ভাঙি তাহলে একটা যে এক্সপানশন পাবো, এক্সপ্রেশন পাবো, সেই এক্সপ্রেশনের পদ সংখ্যা হচ্ছে অসংখ্য। অর্থাৎ এর শেষ পদ বলে কিছু নাই, এর শেষ পদ বলে কিছু নাই। তো এটা আমাদের একটু মাথায় নিতে হবে। তাহলে এই যে n+1তম পদের কথা বলছে এই আচ্ছা একটু ইংরেজিতে লিখছি, ইন দিস এক্সপ্রেশন if n is a positive integer, then the number of term in this expression is n+1. But if n is negative or a fraction, then the number of term in the expression is infinite. অসংখ্য পদের সংখ্যা, তার মানে একটা ইনফাইনাইট সিরিজ তৈরি করবে। যদি n এর মান হচ্ছে পজিটিভ হয় তাহলে পদের সংখ্যা হবে এক্সপ্রেশন n+1, কিন্তু n এর মান যদি নেগেটিভ হয় অথবা ফ্র্যাকশন হয় তাহলে পদের সংখ্যা হবে অসংখ্য। তো দুটো ক্ষেত্রেই আমাদের ফিজিক্সের এটা আমরা কাজে লাগাতে পারবো। তো এইবারে আমি যে কথাটা এখন তোমাদের বলবো, একটা অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা। এই অ্যাপ্রক্সিমেশন ফর্মুলায় কি আছে না, এই রকম বিশেষ করে যখন এই ক্ষেত্রে অসংখ্য পদ হচ্ছে এবং এই এক্সপ্রেশনের ক্ষেত্রে যখন এই সেকেন্ড পদটার মান খুব কম হয়, সেক্ষেত্রে আমরা সেকেন্ড পদটাকে আমরা একটু বিশেষভাবে এটাকে প্রকাশ করবো, আমি দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেশন করব। আমি প্রথমে একটা এক্সপ্রেশন লিখছি, দেখো। প্রথমত যদি আমরা এইরকম একটা এক্সপ্রেশন লিখি 1 + x হোল টু দি পাওয়ার n, তাহলে কি হবে 1 টু দি পাওয়ার n মানে 1, তারপরে কি হবে nc1 1 টু দি পাওয়ার n-1 মানে 1ই হবে, আর এটা কত হবে x টু দি পাওয়ার n-1 x টু দি পাওয়ার n-1 প্লাস nc2 x টু দি পাওয়ার n-2, 1টা 1ই থাকবে, অ্যান্ড ডট 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 এরকম অসংখ্য পদ হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে আরেকটু যদি ভাঙি, 1 প্লাস nc1 মানে কত nc1, তার মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। তো nটাকে আমরা কি করে ভাঙতে পারি, nটা বাইরে নিলাম, তারপর একটা ফ্যাক্টোরিয়াল আসবে n-1, আর এটা 1 আর এটা n-1, এটা কেটে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু n। তার মানে এটাকে আমরা লিখব n x টু দি পাওয়ার n-1, n x টু দি পাওয়ার n-1, ঠিক আছে। তো এইভাবে আমরা যদি এই পদটাকে যদি আমরা প্রকাশ করি, তো তাহলে পরে এখানে আমরা এই রকম একটা এক্সপ্রেশন আমরা পেতে পারি। সেটা হচ্ছে যে এরকম পরপর আমরা যদি করি, তো তাহলে এটার অ্যাপ্রক্সিমেশন করলে যেটা দাঁড়ায়, যেটা হয় সেটা হচ্ছে এরকম 1 প্লাস, আমরা এখানটা হচ্ছে x টু দি পাওয়ার n nc1 n x টু দি পাওয়ার n, ও সরি এটা তো ভুল লিখে ফেললাম আমি, এটা পাওয়ার কমবে মানে nx, আর এটা হবে n-1
এন এক্স, এটা এন স্কোয়ার হবে, আমি একটু ভুল লিখে ফেলেছি, সরি। আর এটা হচ্ছে 1, তার মানে এটা পাওয়ার এক করে বাড়ছে, এর পাওয়ার কমবে আর এর পাওয়ার বাড়বে, তার মানে এন এক্স আর এটা হবে এন এক্স স্কোয়ার, হ্যাঁ, এরকম পরপর হবে, তারপর এর চললো। তো আমরা দেখা যায় যে যদি ইফ এক্স ইজ এক্স, আচ্ছা এরকম ভাবে লিখি, ইফ এক্স ইজ লেস দেন 1, দেন the two terms, first two terms, then first two terms are significant and the rest term is negligible. কারণটা হচ্ছে, তোমরা নিশ্চিত জানো, কারণটা হচ্ছে যে কোনো একটা ছোট সংখ্যা, কারণ এক্স এর মান হচ্ছে 1-এর থেকে কম, তার মানে একটা ফ্র্যাকশনাল নাম্বার 0.5, 0.6, তো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয় না, পাওয়ার যত বাড়ে, যেমন ধরো 1-এর 2, 1-এর 2-এর তুমি যত পাওয়ার বাড়াবে তাহলে এটা 1-এর 4, আবার 1-এর 2-এর যদি তুমি হোল কিউব করো তাহলে হচ্ছে 1-এর 8, অর্থাৎ যতই পাওয়ারটা বাড়বে তত কি হবে না, এটা কমতে থাকবে। তার মানে শেষের দিকে যে টার্মগুলো আসবে, দুটো পদের পর যে টার্মগুলো আসবে সেগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি, আমরা অবজ্ঞা করতে পারি। তাই আমরা অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা হিসাবে আমরা এইটা হচ্ছে লিখতে পারি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1 প্লাস এন এক্স, কিংবা 1 মাইনাস এন এক্স, 1 মাইনাস এক্স এর হোল টু দি পাওয়ার এন, এটা আমরা লিখতে পারি 1 মাইনাস এন এক্স, কিংবা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়ালস টু 1 প্লাস এন এক্স, অথবা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এন এক্স। এই যে চারটি আমি লিখলাম অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের ফিজিক্স পড়তে গেলে এরকম প্রচুর এরকম আসবে, আমরা এই ধরনের এক্সপ্রেশনে যদি আমরা প্রকাশ করে নিই তারপরে এরকম আমরা দুটো টার্মকে কেবল নেব, বাদ বাকি টার্মগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি। তো সুতরাং এটা একটা ভীষণ একটা প্র্যাকটিক্যাল ইস্যু, এবং এটা হচ্ছে ভীষণভাবে ইউজ আমরা ফিজিক্সের ক্ষেত্রে করব। তো এইটা তোমরা একটু লিখে নেবে। তো এরপরে আমরা তাহলে মোটামুটি যেটা বুঝলাম যে তাহলে আমাদের বাইনোমিয়াল এক্সপ্রেশন সম্পর্কে এবং ফ্যাক্টোরিয়াল সম্পর্কে একটা ধারণা জন্মালো। এইবার একটু মনে করে দেখো, আমরা যে জায়গা থেকে আমরা ব্যাক করে এসছিলাম গতকাল, যে লগারিদম করতে করতে আমরা বললাম যে না আমরা বাইনোমিয়ালের জায়গায় যাই, তারপরে আবার লগে ফিরে আসবো। সেই কারণটা ছিল এটা যে যখন আমরা বলেছিলাম যে লগ হচ্ছে দু রকমের, একটা হচ্ছে কমন লগ আর একটা হচ্ছে ন্যাচারাল লগ। তো কমন লগের বেস ছিল 10 আর ন্যাচারাল লগের বেস ছিল হচ্ছে ই। এই ইটাকে আমরা বলেছিলাম এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট, অর এই ইটাকে আমরা বলেছিলাম অয়েলার কনস্ট্যান্ট। তো আমরা এখন দেখাবো যে ইটা কি, আসলে ই এর এক্সপ্রেশনটা কি সেইটা আমরা একটুখানি দেখাবো। তো আমি এটা মুছে দিচ্ছি। টাইমটা দেখবে একটু। আচ্ছা, আমরা এক্সপ্রেশন অফ ই আমরা লিখতে পারি ই ইজ ইকুয়ালস টু সামেশন 1 বাই ফ্যাক্টোরিয়াল এন। এটা হচ্ছে n ইজ ইকুয়ালস টু 0 টু n ইজ ইকুয়ালস টু ইনফিনিটি। n is equals to 0 to n is equals to infinity. This is the expression, concise expression of E. এটাকে ভাঙলে কি হবে দেখো, এখানে এই যে চিহ্নটা এটা সিগমা, এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা। এই সিগমা বোঝাতে যোগফল বোঝায়, তার মানে 1 বাই ফ্যাক্টোরিয়াল এন এর যোগফল। এই যোগফলটা এন এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত বিলং করছে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো তার মানে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কি দাঁড়াবে, তার মানে প্রথম পদ যেটা দাঁড়াবে, প্রথম পদ হবে n সমান 0, তার মানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 0।
প্লাস দ্বিতীয় পদ কত হবে 1/n, তার মানে ফ্যাক্টোরিয়াল 1। তৃতীয় পদ কত দাঁড়াবে 1/2, 1/3 অ্যান্ড এটসেট্রা আপ টু ইনফিনিটি, এই ইনফিনিটি n। তাহলে এইরকম একটা এক্সপ্রেশন দাঁড়াবে। তার মানে কি দাঁড়ালো 1/1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 0 মানে আমি একটু আগেই বললাম যে ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, আবার ফ্যাক্টোরিয়াল 1 মানে 1 প্লাস 1/2, আমরা এটাকেও 2 লিখতে পারি, 1/3 মানে 6 লিখতে পারি, অ্যান্ড সো অন। তো এইটা যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 2.71828। অ্যাকচুয়ালি এর ভ্যালু হচ্ছে 2.71828। এইটা হচ্ছে একটা, তার মানে তুমি লক্ষ্য করে দেখো এর ভ্যালুটা যদি থাকে কোনো এক্সপ্রেশনে, তার মানে এর ভ্যালুটা দেখো ক্রমশ আস্তে আস্তে ভ্যালুটা আস্তে আস্তে কমছে। তার মানে আস্তে আস্তে নিচে দেখে, এই জন্য এক্সপোনেনশিয়াল বলা হয়। এক্সপোনেনশিয়ালি বাড়ছে অথবা কমছে, থাকা মানে এক্সপোনেনশিয়ালি বাড়বে অথবা এক্সপোনেনশিয়ালি কমবে। তো তাই জন্য আমরা y ইজিক্যালস টু এই যে fx আমরা লিখি, তো তার মানে fx ইজিক্যালস টু আমরা যদি এরকম লিখি e⁻x, fx ইজিক্যালস টু e⁻x। এই যে এটা একটা ফাংশন, এই ফাংশনটাকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল ফাংশন, এই ফাংশনটাকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে একটা জায়গায় আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা অ্যালজেব্রা পার্টের এই অংশটা, অর্থাৎ বাইনোমিয়াল থিওরেমের এই যে অংশটা আমরা দেখলাম। কারণ এটা আমি প্রথমে আবার একটা কথা বলি তোমাদের ইয়েতে, সেটা হচ্ছে যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একটু দেখে তোমার মনে হতে পারে যে বাপরে এইসব কী অঙ্ক টঙ্ক, কিন্তু এগুলো কিচ্ছু না। তোমরা এই অঙ্ক দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে আছে, তোমরা অনেক ভালো করে যখন তোমরা ম্যাথে পড়বে, কারণ ম্যাথ তো অনেক ডিটেলে পড়াও, আমি জাস্ট এটা কাজ চালানোর মতো, মানে অর্থাৎ ফিজিক্সটা বুঝতে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই অসুবিধা না হওয়ার ইয়েতে আমি এগুলোকে জাস্ট টাচ করে যাচ্ছি, তোমাদের একটা ধারণা দিয়ে যাচ্ছি। এবং দেখবে এইগুলো জানা থাকলে, এগুলো তুমি যদি একটা জায়গায় লিখে রাখো এবং একটুখানি চর্চা করো, তাহলে দেখবে যে পরবর্তী অংশে যখন এইগুলো আসবে, এগুলো বারবার আসবে এই সমস্ত বিষয়গুলো, ফলে তখন কিন্তু তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। তো সেটা আমরা এইবারে আমরা যে লগ থেকে আমরা ব্যাক করে গিয়েছিলাম, আবার সেই লগে আমরা একটুখানি ফিরে আসবো। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা লগের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে এরকম দু রকমের লগারিদম হচ্ছে দুটো টাইপের লগারিদম, THM লগারিদম হচ্ছে দুটো। একটাকে আমরা বলেছিলাম কমন লগারিদম, এটা হচ্ছে বেস 10, আর আরেকটাকে আমরা বলেছিলাম ন্যাচারাল লগারিদম, যার বেস হচ্ছে ই। এখানে মনে রাখবে যে লগের যে সমস্ত ফর্মুলাগুলো তোমরা হয়তো মাধ্যমিকে লগ করেছো, লগের যে সমস্ত ফর্মুলাগুলো আছে, ন্যাচারাল লগারিদমের যা যা প্রপার্টি, কমন লগারিদমের কিন্তু সেই প্রপার্টি হচ্ছে এদের রয়েছে। তো আমি কয়েকটা প্রপার্টি জাস্ট এখানে লিখছি, তোমরা জানো যদিও, তবু আমি এটা লিখছি। দেখো, প্রথম হচ্ছে আমরা প্রথম যে প্রপার্টিটা জানি, আমি প্রথম লগ m ইন্টু n যদি হয়, তাহলে তোমরা জানো লগ m প্লাস লগ n। এখন এটা যদি ন্যাচারাল লগারিদমে হয় তাহলে ln দিয়ে লিখবো, ln m ইন্টু n। একইভাবে আমরা লিখতে পারি ln m প্লাস ln n। সিমিলারলি লগ m বাই n, এটাকে আমরা লিখতে পারি লগ m মাইনাস লগ n। 3 নম্বরে এটা ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে একই হবে। 3 নম্বরে আমরা যদি লিখি লগ a টু দি পাওয়ার n,
এটাকে লেখা যায় n log a। ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। আর 4 নম্বর হচ্ছে যে তোমার বেস চেঞ্জের এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট ফর্মুলা, বেস চেঞ্জের ফর্মুলা log m at the base a is equals to log, আমি এই বেসটাকে চেঞ্জ করে মনে করো b করলাম, লগটা এটা m ই থাকলো, প্লাস এখানে যেটা হবে সেটা হচ্ছে log b at the base a। অর্থাৎ একটা এ বেসের লগ এম এর লগ এ বেসের, তাকে যদি আমরা বি বেসের এম লগের বি বেস করতে চাই তাহলে তার সঙ্গে এই পদটা যুক্ত হবে log b at the base a। এটা হচ্ছে বেসের ফর্মুলা। আর একটা ফর্মুলা দেখবে তোমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে যে এই ন্যাচারাল লগারিদম আর এই যে 10 বেস লগারিদম, এই দুটো বা কমন লগারিদম, এই দুজনের মধ্যে রিলেশন কি? এই দুজনের মধ্যে রিলেশন হচ্ছে এই রকম। আমি একবারে রিলেশনটা লিখছি, এগুলো তোমরা ম্যাথে আরও ডিটেলে পড়বে, আমি জাস্ট রিলেশনটা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে log x, আচ্ছা লগ না, আমি এটা দিয়ে লিখি ln x is equals to log x divided by log e, log x divided by log e। তুমি লক্ষ্য করো এটা হচ্ছে ন্যাচারাল লগারিদম, তার ন্যাচারাল x এর ন্যাচারাল লগারিদম সমান x এর 10 বেস মানে কমন লগারিদম বাই e এর কমন লগারিদম। এবার e মানে কত আমি জানি, e মানে হচ্ছে log x বাই log 2.71828। তো log x is equals to log x বাই এর ভ্যালুটা হচ্ছে লগের এই ভ্যালুটা হচ্ছে 0.4343, আর এটাকে যদি আমরা উপরে তুলে দিই log x is equals to 2.3026 log x। This is the relation। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ন্যাচারাল লগারিদম সমান কোনো একটা সংখ্যার ন্যাচারাল লগারিদম সমান 2.3026 ইন্টু 10 বেস লগ, অর্থাৎ কমন লগারিদম। তার মানে কারোর যদি কমন লগারিদম জানা থাকে তোমার, তাকে 2.3026 দিয়ে গুণ করলে সেটার ন্যাচারাল লগারিদম তুমি পেয়ে যাবে। তো মোটামুটি এই হচ্ছে লগ। এরপরে আমরা যে বিষয়টায় আমরা এখানে আবার ফিরে যাব সেটা হচ্ছে একবারে আবার একটা নতুন জিনিসে আমরা এবার ফিরে যাব। তার মানে আমরা মোটামুটি অ্যালজেব্রা সম্পর্কে আমরা জানলাম। অ্যালজেব্রার এই বিষয়গুলো একটু তোমরা অবশ্যই তোমাদের যে টেক্সট বই সম্ভবত ছায়া প্রকাশনীর বই দেওয়া হবে, তোমরা যে কোনো বই, মানে এটা কোনো অসুবিধে কিছু নেই, যে কোনো বই তোমরা ব্যবহার করতে পারো, এটা তোমরা একটু দেখে নেবে এই ইয়েগুলো। এবারে আমরা আসছি একটা নতুন বিষয়ে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। এটাও ভীষণ, ফিজিক্স পড়তে গেলে ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি জাস্ট এটা তোমাদের অঙ্কের একটা বড় অংশ জুড়ে কোঅর্ডিনেট জিওমেট্রি রয়েছে, সেখানে 2 ডাইমেনশনাল জিওমেট্রি আছে, 3 ডাইমেনশনাল জিওমেট্রি আছে ক্লাস 12-এ। তো আমি জাস্ট একটা আইডিয়া, কারণ তোমার কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে আইডিয়া না হলে প্রথম চ্যাপ্টারই, অর্থাৎ এরপর আমরা যখন কাইনেমেটিক্স পড়বো তখনই আমাদের প্রবলেম শুরু হয়ে যাবে। তো সেই জন্যে আমরা একটা কোঅর্ডিনেট জিওমেট্রি একটা ধারণা আমরা এখানে নেব। প্রথমত বলি যে আমরা আমাদের চারপাশে, আমি ফিজিক্সের প্রেক্ষাপটেই বলছি, আমরা আমাদের চারপাশে যে সমস্ত বস্তুগুলো দেখতে পাই তাদের অবস্থান সম্পর্কে, তাদের গতি সম্পর্কে জানার জন্য আমরা কি ব্যবহার করি। ধরো রাস্তায় একজন মানুষ হেঁটে যাচ্ছে, তো আমি বুঝছি কী করে সে হেঁটে যাচ্ছে। আসলে এটাই বোঝা যাচ্ছে যে কতকগুলো জিনিসকে আমরা স্থির বলে ধরে নিই, যেমন একটা গাছ, একটা বাড়ি, একটা লাইট পোস্ট। তো দেখতে পাচ্ছি আমি দূর থেকে যে লাইট পোস্ট থেকে দূরত্বটা পরিবর্তন হচ্ছে,
তখন আমি বলে দিচ্ছি যে হ্যাঁ ও হাঁটছে বা ও গতিশীল। কিন্তু ধরো যেখানে এইরকম কোনো কিছু নেই, ধরো একটা ধুধু মরুভূমিতে একবারে ফাঁকা জায়গায় একজন ব্যক্তি যদি হেঁটে যায়, তুমি দূর থেকে দেখতে পাচ্ছ হেঁটে যায় বা দাঁড়িয়ে আছে, তুমি কি করে বুঝবে সে দাঁড়িয়ে আছে না হেঁটে যাচ্ছে? কারণ তুমি তার সঙ্গে কারোর তুলনা করতে পারছো না, কোনো সাপেক্ষ মানে তার সাপেক্ষে কিছু তো একটা দেখতে হয়, তুমি কিছু দেখতে পাচ্ছ না। তাহলে তাই সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তুমি হয়তো বলবে যে স্যার ও তো তাহলে পাগুলো নাড়াচ্ছে, তাহলে নিশ্চিত হাঁটছে। কিন্তু আমি বলবো যে পাগুলো নাড়াচ্ছে সে তো ইচ্ছে করে নাড়াতে পারে, বদমাইশি করে নাড়াতে পারে, তাহলে তুমি কি করে বুঝবে হাঁটছে? এই যে ক্ষেত্রগুলো, কিংবা ধরো আকাশের একটা নক্ষত্রের অবস্থান যখন আমি জানতে চাইব, তখন সেক্ষেত্রে আমি কি মানে রেফারেন্স কাকে ধরবো? এই সমস্ত সমাধান করার জন্য গণিতবিদ এবং হচ্ছে যে পদার্থবিদেরা, তারা হচ্ছে যে কতগুলো স্থির সরলরেখার সাহায্য নেন, স্থির সরলরেখার সাহায্য নেন। অনেক সময় কোণের সাহায্য নেওয়া হয়। তো আমি একবারে সহজ যেটা এবং আমাদের যেটা এই মুহূর্তে প্রয়োজন, সেটা হচ্ছে বিজ্ঞানী দেকার্তে বা ম্যাথামেটিশিয়ান দেকার্তে, তিনি একটি এই ধরনের স্থির সরলরেখার বিষয়ে প্রস্তাবনা করেন এবং তিনি উদ্ভাবন করেন। একে আমরা বলি কার্তেশীয় নির্দেশতন্ত্র। অর্থাৎ এই যে আমরা কতগুলো স্থির সরলরেখা যদি আমরা একটা সরলরেখার সাহায্যে বুঝতে পারি, তখন তাকে আমরা বলি ওয়ান ডাইমেনশন বা একমাত্রিক নির্দেশতন্ত্র। আমরা যদি দুটো সরলরেখার সাহায্যে কোনো বিন্দুর অবস্থানকে বুঝতে পারি, তখন তাকে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র বলে। যখন তিনটে সরলরেখার সাহায্য নেওয়া হয়, তখন ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। বিজ্ঞানী দেকার্তে এরকম সরলরেখার সাহায্য নিলেন। সেই সরলরেখাগুলি একটা সরলরেখা, তখন একমাত্রিক নির্দেশতন্ত্র। যখন দুটো সরলরেখাতে নিলেন, তখন সেই সরলরেখা দুটোকে পরস্পরের সম করে নিলেন। আর যখন তিনটে সরলরেখা নিলেন, তখনও পরস্পরের সম করে নিলেন। এইগুলোকে বলা হচ্ছে কার্তেশীয় একমাত্রিক, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। আমি এই মুহূর্তে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের ব্যাপারটাকেই গুরুত্ব দেব, কারণ একমাত্রিক নির্দেশতন্ত্র মানে শুধু একটাই সরলরেখার সাহায্য নেওয়া যেতে পারে। সেখানে সেই যে বিন্দুটার আমরা গতি বিবেচনা করব, সেটা কেবলমাত্র সেই যে স্থির সরলরেখা তার থেকে যদি দূরত্বের পরিবর্তন হয়, তাহলেই বুঝতে পারবো, অন্য যে কোনো দিলে বুঝতে পারবো না। তো আমাদের ক্ষেত্রে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রটা আমরা যদি একটু ক্লিয়ার করি, তাহলেই আমাদের কাছে অনেকগুলো বিষয় পরিষ্কার হবে। তো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের ক্ষেত্রে আমরা লিখছি 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান frame of reference। তিনি কি করলেন? তিনি এরকম দুটো সরলরেখার সাহায্য নিলেন পরস্পরের সমকোণে। এই যে দুটো সরলরেখা, এই দুটো সরলরেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করলো, একে তিনি বললেন, এই বিন্দুটিকে তিনি বললেন অরিজিন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাপেক্ষে এই সরলরেখাটা হরাইজেন্টাল আর এই সরলরেখাটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমরা দেখতে পাচ্ছি গোটা এই যে তোমার সারফেসটা, অর্থাৎ এখানে বোর্ডের সারফেসটা, এই বোর্ডের সারফেসটা এটা কত দূর বিস্তৃত? আপ টু ইনফিনিটিভ। এদিকে ইনফিনিটিভ, এদিকে ইনফিনিটিভ, এদিকে ইনফিনিটিভ। তার মানে আমরা যদি এরকম একটা তল কল্পনা করি, যে তলটাকে গোটা ইনফিনিটিভ যে তলটাকে 4টে অংশে সমান ভাগে ভাগ করছে, এই এক একটা ভাগকে আমরা বলি কোয়াড্র্যান্ট। এক একটা কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে কোয়াড্র্যান্ট 1, এটা হচ্ছে কোয়াড্র্যান্ট 2, এটা হচ্ছে কোয়াড্র্যান্ট 3, এটা হচ্ছে কোয়াড্র্যান্ট 4। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট। আমার মনে হয় এগুলো তোমরা মাধ্যমিকে করেছো, তবু আমি একটু বলছি। আমরা মূলবিন্দুর অবস্থানকে বোঝানোর জন্য, যেহেতু এবার এখানে লক্ষ্য করো, আমরা এই যে হরাইজেন্টাল অ্যাক্সিসটা নিয়েছি, এইটাকে আমরা সাধারণত এক্স প্রাইম ও এক্স এই নাম দিই, আর এটাকে দিই ওয়াই ও ওয়াই প্রাইম। সাধারণত প্রাইম যেদিকে, এখন এই মূলবিন্দুর তোমরা সংখ্যারেখার ধারণা তোমাদের আছে। সংখ্যারেখার ধারণাতে আমরা যদি মূলবিন্দুটাকে 0 ধরি, তাহলে সংখ্যারেখা থেকে আমরা ডান দিকে যদি যাই, মানে এক্স অক্ষের কথা যদি বলি, এটাকে বলা হয় হরাইজেন্টাল অ্যাক্সিস। তাহলে এই দিকে যদি যায়, এখানে হচ্ছে এক্স পজিটিভ আর এদিকে হচ্ছে এক্স নেগেটিভ।
তার মানে এটাকে 0 ধরলে এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, জাস্ট একটা সংখ্যা রেখার ধারণা। আবার সংখ্যা রেখাটাকে যদি আমি ভার্টিক্যাল অর্থাৎ উল্লম্বভাবে ভাবি, উল্লম্ব অক্ষের ভাবে, ওপর দিকটা হবে পজিটিভ, নিচের দিকটা হবে নেগেটিভ। এখন দেখবে তোমরা মাধ্যমিকে যে জ্যামিতি এই তোমরা যে লেখচিত্র পড়েছো, সেই লেখচিত্রতে তোমরা দেখবে অঙ্ক বসিয়ে বসিয়ে, মানে তোমাদের এরকম ধরো একটা ইয়ে করেছো, এক্স ওয়াই বলে একটা ছক করেছো, এই 1 4, হ্যাঁ, তারপরে হচ্ছে -2 3, তারপরে হচ্ছে 1 -5, এই যে বিন্দুগুলো, এই যে এক্স ওয়াই, প্রথম বিন্দু হচ্ছে এইটা 1 4, তার মানে এক্স এর মান 1, ওয়াই এর মান 4। এইগুলোকে বলা হয় একটা স্থানাঙ্ক। কীরকম, আমি এটা একটা বিন্দু কিভাবে অবস্থান বোঝায় দেখো, এই 0 থেকে গুনতে শুরু করব, 1 এক্সের দিকে 1 ঘর গুনলাম, এটা 1, ওই যে তোমাদের ছক কাগজের ধরো 1 ঘর, আর এদিকে 4, তার মানে ওপর দিয়ে গুনবো 1 2 3 4, তার মানে এইখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দুটার ইয়ে কত 1 4। আবার যদি মনে করো -2 3, তাহলে -2 আমার এক্স এর মান, প্রথমটা এক্স এর মান, তাহলে -2 মানে 1 2, আর হচ্ছে 3 মানে পজিটিভ ওয়াই এর মান, তাহলে এইদিকে গুনবো 1 2 1 2 3, তার মানে এই যে বিন্দুটা আমরা পেলাম, এই বিন্দুটাকে আমরা বললাম -2 3। আবার 1 -5 1, আর -5 মানে ওয়াই এর মান -5 মানে নিচের দিকে 1 2 3 4 5, এই যে ধরো 1 -5, এই যে বিন্দুগুলো আমরা বসাচ্ছি, এই বিন্দুগুলোকে বলা হচ্ছে স্থানাঙ্ক, অর্থাৎ এইটা দিয়ে এই বিন্দুর অবস্থানকে আমরা প্রকাশ করি। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি গোটা যে সারফেসটা, সেই সারফেসটাকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। ফার্স্ট কোয়াড্র্যান্টের আমরা এক্স এর ভ্যালু যদি এইদিকে নিই আর ওয়াই এর ভ্যালু এইদিকে, তার মানে এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, তার মানে বোথ আর পজিটিভ, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটো ভ্যালুই হবে পজিটিভ। এখানে কি হবে, এক্স এর ভ্যালুটা নেগেটিভ, ওয়াই এর ভ্যালুটা পজিটিভ, তার মানে নেগেটিভ কমা পজিটিভ। এখানে কি হবে, এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ, তার মানে মাইনাস মাইনাস এর স্থানাঙ্ক, আর এখানে স্থানাঙ্কটা কি হবে প্লাস মাইনাস, তার মানে প্লাস মাইনাস। তো এই হচ্ছে 4টে কোয়াড্র্যান্ট, তার স্থানাঙ্কের প্রকৃতি অর্থাৎ চিহ্ন কী হবে সেইগুলো আমরা দেখতে পাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো তোমরা করেছো, প্র্যাকটিক্যালি তোমরা করেছো, এইবারে ধরো আমরা কিছু থিওরিটিক্যাল ধারণা আমরা দেখতে পারি। যেমন ধরো আমি একটা খুব ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদের যদি বলি, দুটো বিন্দু ধরো আমরা নিলাম, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হতে পারে। ধরো এটা একটা কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম, ফার্স্ট কোয়াড্র্যান্টে আমি ধরো দুটো বিন্দু নিলাম, এই একটা বিন্দু এই একটা বিন্দু। ধরো এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত, দূরত্ব মানে কত, এতটা, এইটা দূরত্ব, এইটা ধরো দূরত্ব, এটা p এটা q। তাই এই দূরত্বটা আমি কি করে বার করবো, দেখো খুব সোজা, আমি এই বিন্দুটাকে কিভাবে পেয়েছি, এখান থেকে x1 গুনিছি, এখান থেকে x2, তার মানে এটা হলো x1 আর এটা হলো y1। আর এই বিন্দুটাকে কি করে পেয়েছি, এই বিন্দুটাকে পেয়েছি এখান থেকে, এটা হচ্ছে x2 আর এখান থেকে এটা হচ্ছে y2। তাহলে এইটা আমায় বার করতে হবে। আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন টানি, তাহলে কি হলো, এবার দেখো লক্ষ্য করে, এইখান থেকে এটা x1 আর এইখান থেকে এটা হচ্ছে x2, তাহলে এইখান থেকে এটা কত x2 মাইনাস x1, আর এখান থেকে এটা y1, তাহলে এখান থেকে এটা কত, এটা y1, তাহলে এই গোটাটা y2, তাহলে এইখান থেকে এইটা কত y2 মাইনাস y1, তাহলে এটা হলো y2 মাইনাস y1, আর এটা যদি x2 মাইনাস x1 হয় তাহলে এটাও তো x2 মাইনাস x1। তাহলে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের পিকিউটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের ফর্মুলা আমরা জানি, পিথাগোরাসের ফর্মুলা। তাহলে দূরত্ব পিকিউ সমান আমরা কি লিখতে পারি, √ওভার অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। তারপরে দেখো দুটো বিন্দুর মধ্যে স্থানাঙ্ক, এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব তার ফর্মুলা কিন্তু আমরা বার করতে পারলাম। সিমিলারলি যদি বলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত, সেখানেও তুমি বার করে নিতে পারো একইভাবে।
অ্যাকচুয়ালি আমি আর সেটা করছি না, মানে এগুলো তোমরা ম্যাথে গিয়ে সবটাই করবে। মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? x1 প্লাস x2 বাই 2, আর মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে y1 প্লাস y2 বাই 2। এটা হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আর এটা হলো দূরত্ব। তো এইটার একটা সাধারণ একবারে গোড়ার কথা আমি বললাম, কিন্তু আমাদের উদ্দেশ্যটা এটা নয়। আমরা অ্যাকচুয়ালি সরলরেখার ধারণা আমরা এখান থেকে তৈরি করব। তোমরা দেখবে বিভিন্ন আমি প্রথমেই তোমাদের যেটা আলোচনা করেছিলাম, যেটা লিনিয়ার ইকুয়েশন, আমিও বলে দিয়েছিলাম তোমাদের যে লিনিয়ার ইকুয়েশন কেন না, এইগুলোর হচ্ছে যদি আমরা প্লট করি, আমরা লেখচিত্র অঙ্কন করি, তাহলে এগুলো হবে সরলরেখা। তার মানে তোমরা যে সমস্তগুলো দেখবে লিনিয়ার ইকুয়েশন কি লিখেছিল, ধরো 2x প্লাস 3y সমান 8, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। তার মানে আমি সরাসরি বলতে পারি, কিচ্ছু না করে, তোমরা মাধ্যমিকে যেমন এখান থেকে বিন্দুগুলো এঁকে এঁকে করেছো, আমি এখান থেকে বিন্দু না বার করেও আমি চোখ বুজে বলে দিতে পারি যে এটা একটা সরলরেখার সমীকরণ। অর্থাৎ এটাকে যদি গ্রাফিক্যালি আমরা যদি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি, তাহলে পরে এটা একটা সরলরেখা পাওয়া যাবে। তো আমরা বিভিন্ন ধরনের যে সরলরেখাগুলো রয়েছে, সেই সরলরেখাগুলো আমরা দেখব, এবং সরলরেখার একটা জেনারেল কয়েকটা ইকুয়েশন আমরা এখানে নির্ণয় করব। তো সরলরেখার, এটা মুছে দিচ্ছি আমি, সরলরেখার ইকুয়েশন তৈরি করতে গেলে আমাদের যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে নতুন একটা ধারণা, সেটা হচ্ছে নতি মানে গ্রেডিয়েন্ট, মানে ঢাল। দেখবে আমরা যারা পাহাড়ে বেড়াতে গেছি, যখন আমরা দেখবে পাহাড়ে যখন খাড়াই এরকম উঠি, আমরা বলি ঢাল খুব বেশি। কিংবা তোমরা দেখবে সেই লরিতে যখন মাল তোলা হয়, তখন যে নততল ব্যবহার করা হয়, সেই নততলের দেখবে যদি উঁচু হয় তাহলে ঢাল বেশি হয়ে যায়, কম হলে, কিংবা কোনো ব্রিজে ওঠার সময় রাস্তায় দেখবে একটা নততল ব্যবহার করা হয়, মানে ঢাল আছে তার। এখন একটা সরলরেখার ক্ষেত্রে একটা ঢালের ধারণা, অর্থাৎ কতটা বেঁকে আছে, এক্স অক্ষের ওপর কতটা সে কোণ করে আছে, তার পরিমাপটা নির্ণয় করাটাকেই বলা হচ্ছে ঢাল। যেমন ধরো আমি যদি দুটো রাস্তা আঁকি, ধরো আমি এইখানে উঠব, আমি এইখান থেকে উঠতে শুরু করবো, মানে এইটা হচ্ছে রাস্তা, আমি এই উচ্চতায় উঠবো, ধরো এই ব্রিজের মাথা এটা, তাহলে এইখানে উঠবো, তাহলে আমি এরম করে উঠতে পারি, এর একটা রাস্তা হতে পারে। তো আরেকটা রাস্তা আমি আঁকলাম, এই উচ্চতাতেই উঠবো, আমি আরও দূর থেকে হাঁটতে শুরু করলাম, রাস্তাটা আমি এরমভাবে তৈরি করলাম, আমি বেঁকে গেল, এরমভাবে তৈরি করলাম। আর দেখে তুমি বুঝতেই পারছো কোন রাস্তাটায় ওঠা সুবিধা, এই রাস্তাটায় ওঠা সুবিধা। হাঁটতে হবে বেশি, কিন্তু আমার পরিশ্রম কম হবে, কারণ এটা খাড়াই বেশি, মানে ঢাল বেশি। তার মানে লক্ষ্য করে দেখো, এই কোণটা যত বেশি হবে, এই কোণটা কম। এটা যদি θ1 হয়, এটা যদি θ2 হয়, তাহলে θ2 বেশি, θ1 কম। এখন এইটাকে আমরা ঢালকে এইভাবেই প্রকাশ করি যে উচ্চতার নিরিখে ভূমির যে দৈর্ঘ্যটা, তুমি লক্ষ্য করে দেখো, উচ্চতা এখানে একই, এখানে এইচ, এখানেও এইচ, এখানে ভূমিটা হচ্ছে x1, এখানে ভূমিটা হচ্ছে x2। ভূমিটা যার বেশি হবে উচ্চতার তুলনায়, তার ঢাল কম হবে। দেখো তুমি ভূমিটা কতটা বেশি, তাহলে স্বাভাবিকভাবেই সেই জন্যে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট বা ঢালকে এইভাবে প্রকাশ করব, এইটার সাপেক্ষে এটা কতটা, অর্থাৎ এই দুটো রেশিও, অর্থাৎ h/x1 প্রথমটার ঢাল, আর দ্বিতীয়টার ঢাল হচ্ছে h/x2। তো h/x1 মানে এই ত্রিভুজের ক্ষেত্রে h/x1 মানে কি, tan θ2, আমি এটা গোলমাল হয়ে গেছে, এটা θ1 লেখো, মানে সবই 1 থাক, এটা 2, তার মানে h/x1 সমান tan θ1, আর h/x2 সমান tan θ2। ট্যানের মান যত বড় হবে, নতি তত বেশি হবে, অর্থাৎ ভূমির তুলনায় উচ্চতা তত বেশি হবে। তো এই tan θ দিয়েই আমরা কিন্তু নতিকে প্রকাশ করি, কোনো একটা সরলরেখার tan θ দিয়েই কিন্তু আমরা নতিকে প্রকাশ করি। এখন এই যে কোণটা, এই কোণটা কার সাপেক্ষে নেব না, এই কোণটাকে আমরা নেব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে। অর্থাৎ মনে করো, আমি এটা মুছে দিচ্ছি, জাস্ট এটা ধরো আমি একটা সরলরেখা আঁকছি, ধরো
এই সরল রেখাটা আমি এখান থেকেই আঁকছি, বেশি এর আরও দুটো হতে পারে, মানে আমি জাস্ট তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই কোণটা করেছি। তো এইটা এই যে কোণটা করেছে এই কোণটাকে বলা হয় আনতি, আনতি। আর এই ট্যান থিটাকে বলা হয় নতি। ট্যান থিটাটা হচ্ছে নতি বা গ্রেডিয়েন্ট। তো এখানে আমরা নতি বার করব, দেখো কিভাবে। আমি আবার একবার এটা আঁকছি। মনে রাখতে হবে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যা কোণ করছে তার হচ্ছে মানে তার হচ্ছে ট্যান থিটা। তো ধরো এরকম একটা সরলরেখা, এর নতি কত? আমি কি করলাম, এইটা যেহেতু এরকম, এখান থেকে আমি একটা সরলরেখা আঁকলাম, মানে এইটা যদি আমি পেছন দিকে বাড়াতাম এখানে যা কোণ করতো ধনাত্মক দিকের সঙ্গে এটা একই কোণ করেছে। তো আমি মনে করো এইখানে আমি দুটো বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু, এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে মনে করো x1 y1, আর এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তো আমি নতি বার করছি, দেখো এইটা x1 y1 কেমন, এটা হচ্ছে x1 আর এইখান থেকে এই গোটাটা হচ্ছে y1, আর এখান থেকে x2 y2 মানে কি, এইখান থেকে এটা হচ্ছে x2 আর এইখান থেকে এটা হচ্ছে y2। তাহলে পরে এইখান থেকে এটা কত, এটা y1, এইটা y2, এটা y1, এটা y1, তাহলে এইখান থেকে এটা কত, এইখান থেকে এইটা, বা আমি একটা কাজ করি, আমি যদি এইখানে একটা আঁকি, এই যে এই কোণটাও যা এই কোণটাও তাই, বুঝতেই পারছো, কারণ এটা সমান্তরাল সরলরেখা, এটা ভেদক, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তার মানে ট্যান থিটা এর বার করলেও যা হবে এখানে বার করলেও তাই হবে। তাহলে এই ট্যান থিটা যদি হয় তাহলে ট্যান থিটা মানে কি, তোমরা নিশ্চিত ত্রিকোণমিতিতে জানো, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে তাহলে লম্ব কতটা, লম্ব হচ্ছে এইটা, এইখান থেকে এটা y1, সরি এখান থেকে এটা হচ্ছে y2, আর এইখান থেকে এটা হচ্ছে y1, এইখান থেকে এটা, তাহলে এইখান থেকে এটা কত y2 মাইনাস y1, আর এইখান থেকে এটা হচ্ছে x1 এই x2, আর এখান থেকে এটা x1, তাহলে এইখান থেকে এটা কত x2 মাইনাস x1, তার মানে এটাও হচ্ছে x2 মাইনাস x1। তার মানে ট্যান থিটা সমান আমাদের কি পেলাম, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা হচ্ছে নতি। এইবারে আমি একটা সরলরেখা, ধরো একটা আননোন, আমি একটা আননোন মানে নিলাম, বিন্দু নিলাম, ধরে নাও আননোন বিন্দুটা হচ্ছে এরকম। তো আমি আরেকটা কথা বলি এখানে প্রসঙ্গক্রমে, এখানে আমরা এই y2 মাইনাস 1 এটাকে আমরা ট্যান থিটা বা m বলি, আমরা এটাকে বলি m। এবার ধরো আমি এই সরলরেখাটাই আরেকটা বিন্দু নিলাম এইখানে এবং এইখানে, ধরো এই বিন্দুটাকে নিলাম আমি, কথায় বলছি, এই বিন্দুটাকে নিলাম আমি x1 y1, আর এই বিন্দুটাকে নিলাম xy, মানে এটা আননোন। তাহলে সিমিলারলি এখানেও আমরা ট্যান থিটা সমান কত লিখতে পারি, ট্যান থিটা সমান m সমান আমরা কি লিখতে পারি, y মাইনাস y1 বাই x মাইনাস x1। তাহলে এটাও ট্যান থিটা, এটাও ট্যান থিটা m। তাহলে পরে আমরা m সমান, তার মানে এটা আমরা যদি লিখি তার মানে mও লিখতে পারি, এটাও m এটাও m, একই কথা। তার মানে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়ালস টু m, অর এটা গুণ করে দাও, তাহলে y মাইনাস y1 সমান mx মাইনাস mx1, অর y ইজ ইকুয়ালস টু mx মাইনাস, এটা যদি ওদিকে যায় তাহলে প্লাস y1 মাইনাস mx1। লক্ষ্য করে দেখো y1 বিন্দুটা কিন্তু আমার জানা, m আমার জানা, আর x1ও আমার জানা, তার মানে এই গোটা জিনিসটা আমার জানা, তার মানে ইট ইজ আ কনস্ট্যান্ট। সো উই ক্যান রাইট y ইজ ইকুয়ালস টু mx প্লাস c হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এই ধরনের এই যে সরলরেখাটা, এই সরলরেখার সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়ালস টু mx প্লাস c। এই যে এক্সপ্রেশন সরলরেখার, এই যে একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে সব থেকে একটা পপুলার এক্সপ্রেশন। তো এই পপুলার এক্সপ্রেশনটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু mx প্লাস c। এখানে c কোনটা,
এখানে তুমি যদি লক্ষ্য করো সি হচ্ছে অ্যাকচুয়ালি এই অংশটা, আমি যদি এমনিতেও বুঝতে পারবে যে সি হচ্ছে অ্যাকচুয়ালি এই অংশটা। তার কারণ তুমি লক্ষ্য করে দেখো এইখানটা যদি তুমি সি লেখো, অর্থাৎ ওয়াই অক্ষের যতটা অংশকে ছেদ করেছে সেটা যদি সি লেখো, তার মানে এইখান থেকে এটা কত, এখান থেকে এটা ওয়াই, তার মানে এটা সি হলে এটাও সি, তার মানে এটা কত হবে ওয়াই মাইনাস সি। আর এটা কত না, এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স, মানে এক্স মাইনাস এক্স ওয়ান, হ্যাঁ এক্স মাইনাস এক্স ওয়ান, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস সি। তার মানে এর নতি সেই একইভাবে যদি লিখি ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই মাইনাস সি বাই হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। তার মানে আমরা আবার যদি লিখি এম ইজিক্যালস টু আমরা লিখব ওয়াই মাইনাস সি বাই এক্স মাইনাস এক্স ওয়ান। তুমি যদি আবার গুণ করে দেখো লেখো সেই একই জিনিস আসবে, অর্থাৎ একটা ওয়াই ইজিক্যালস টু এম এক্স প্লাস একটা কনস্ট্যান্ট। এখন এই সিটা যদি মনে করো এই বিন্দুটা যদি মূলবিন্দুগামী হয়, আমি জানি না, আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি এটা ওপরেরটা, এইটা যদি মূলবিন্দুগামী হয় তাহলে কি হতে পারে, তাহলে সিটা জিরো। তার মানে তখন সরলরেখার সমীকরণ হবে এটা এরকম যদি হয়, তখন ওয়াই ইজিক্যালস টু এম এক্স প্লাস সি ছিল, এখানে এটা ছিল সি, তাহলে সিটা এখানে জিরো, তার মানে ওয়াই ইজিক্যালস টু এম এক্স। তার মানে ওয়াই ইজিক্যালস টু এম এক্স হচ্ছে মূল বিন্দুগামী একটি সরলরেখা, আর ওয়াই ইজিক্যালস টু এম এক্স প্লাস সি মানে হলো এটাও একটা সরলরেখা যেটা ওয়াই অক্ষকে যার ধনাত্মক দিকে হচ্ছে যে সি দূরত্বে সরলরেখাটা এটাকে ছেদ করেছে। তো আমি কতকগুলো সরলরেখার সমীকরণ এখানে লিখছি এবং তার পাশাপাশি আমি ছবিগুলোকে আঁকছি। দেখো প্রথমত ওয়াই ইজিক্যালস টু এম এক্স প্লাস সি, এটা তো দেখলে এর ছবি হচ্ছে জাস্ট এইটা, কিংবা আমি যদি এরকম লিখে এটা নাও লিখে জাস্ট দেখতে এরকম এরকম, এটা এক্স এটা ওয়াই। তবে এটা মনে রাখো যে এই যে হরাইজেন্টাল অ্যাক্সিস আমি আগের দিন বলেছিলাম যে যখন এটা এখানে কি হচ্ছে এক্সটা হচ্ছে নন কোয়ান্টিটি আর ওয়াইটা হচ্ছে আননোন কোয়ান্টিটি। দেখবে তোমরা যখন ওই বিন্দুগুলো নির্ণয় করেছিলে তোমাদের সেই বিন্দুগুলো নির্ণয় করার ক্ষেত্রে দেখবে এক্সের মানটা তুমি নিজে নিজে বোঝাচ্ছিলে আর ওয়াইয়ের একটা করে ভ্যালু পাচ্ছিলে, তার মানে এক্সটা নন আর ওয়াইটা হচ্ছে আননোন। তাই আমরা গ্রাফ করার সময় সাধারণত এটাই হচ্ছে নিয়ম যে এক্সটাকে আমরা নন অ্যাক্সিস বলবো আর ওয়াইটাকে বলবো আমরা আননোন অ্যাক্সিস। কারণ হচ্ছে এখানে ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, তার মানে ওয়াই এর মান এক্সের ওপরেতে হচ্ছে নির্ভর করে। তো সেই জন্য এটা আমরা এইভাবে প্রকাশ করি। আমি পরে এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমি দেখাবো। আচ্ছা, যেমন ধরো যদি মনে করো ওয়াই ইজিক্যালস টু এম এক্স মাইনাস সি হয়, তাহলে সেই সরলরেখাটা কোথায় হতে পারে, সেই সরলরেখাটা এখানে হতে পারে। অর্থাৎ এখানে তার মানে এমটা পজিটিভ মানে এই সরলরেখাটাকে তুমি যদি বর্ধিত করো তার মানে দেখো ওয়াই অক্ষের সঙ্গে ধনাত্মক কোণ করেছে, ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্ম কোণ করেছে, ফলে এটা পজিটিভ, কিন্তু সিটা হচ্ছে মাইনাস, তাই এটা হচ্ছে ওয়াই ইজিক্যালস টু এম এক্স মাইনাস সি। কিংবা ধরো এটা আরেকটা যদি হতে হয় যে ওয়াই ইজিক্যালস টু মাইনাস এম এক্স প্লাস সি, এই সরলরেখাটা কীরকম হতে পারে, মাইনাস এম এক্স মানে ট্যান থিটার ভ্যালু হচ্ছে মাইনাস, ট্যান থিটার ভ্যালু মাইনাস মানে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বড়। তার মানে এখানে ছবিটা এই রকম হতে পারে, সেটা হচ্ছে এরকম, জাস্ট ছবিটা হচ্ছে এরকম, অর্থাৎ এই কোণটা থিটা, এই কোণটা থিটা মানে হচ্ছে যে এখানে স্থূলকোণ, আর এটা স্থূলকোণ মানে ট্যান থিটা হচ্ছে মাইনাস, আর এখানে সিটা পজিটিভ, সেই জন্য এই দিকে ছেদ করেছে। তাই ওয়াই ইজিক্যালস টু মাইনাস এম এক্স প্লাস সি আমরা এইভাবে লিখতে পারি। এরপরে আরেকটা ইকুয়েশন আমাদের আসতে পারে, সেটা হচ্ছে যে আমি এটা মুছে দিচ্ছি, যেটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন আসতে পারে ওয়াই ইজিক্যালস টু
মাইনাস এম এক্স মাইনাস সি। মাইনাস এম এক্স মাইনাস সি মানে কোনখানে হবে, মানে সিও নেগেটিভ এমও নেগেটিভ, তার মানে এখানে সূক্ষ্ম স্থূলকোণ করবে অথচ সি নেগেটিভ হবে, তার মানে হচ্ছে তোমার এখানে এটা হবে এই যে এটা, তার মানে দেখো এই পজিটিভ দিকের সঙ্গে এটা সূক্ষ্মকোণ আর সিটা হচ্ছে মাইনাস, সুতরাং এর ইকুয়েশন হচ্ছে এটা। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের কোঅর্ডিনেট জিওমেট্রি আলোচনা। আমরা পরের ক্লাসে এর পরের অংশ থেকে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত।